ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। রবীন্দ্রনাথ ডাক দিয়েছিলেন ওরে গৃহবাসী খোল দ্বার খোল। আর মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন ওরে ব্রজবাসী খোল দ্বার খোল, জলে স্থলে উত্তরে লাগলো যে দোল, খোল দ্বার খোল। উত্তম ব্রজবাসীকে 21শে জুলাইয়ের মঞ্চে তুলে মমতা ঠিক এই ডাকটি দিলেন। তবে শুধু কি এই ডাকটাই দিলেন, নাকি আরো কিছু আছে? আছে, বলছি সে কথা। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেল গৌতম ব্যানার্জি অফিসিয়াল দেখুন। আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আমার চ্যানেলটা শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর নোটিফিকেশন যে আইকনটা আছে ওটা অন করে রাখবেন। যা বলছি, উত্তম ব্রজবাসী 21শে জুলাইয়ের মঞ্চে উত্তম ব্রজবাসীকে হাজির করে মমতা যে বার্তাটা দিলেন তা বিশদে ব্যাখ্যাও করে দিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে তিনি যে ভোটার তালিকা সংশোধনের সময় একজনও বাংলাভাষী মুসলিম বা দলিত বা দরিদ্র মানুষের ভোট খারিজ করতে দেবেন না, সে ব্যাপারে তিনি বদ্ধপরিকর। এই কথাটা তিনি নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিদের মাথায় ঢুকিয়ে দিতে চান। তার এই সতর্কতাটা কেন? তার এই সতর্কতাটা মূলত হলো বিহারে ভোটার তালিকা বিশেষভাবে সংশোধনের যে প্রক্রিয়া চলল, তারপর তার মাথায় এটা ঢুকেছে। ভোটার তালিকা নিয়ে যদি এ রাজ্যে সামান্য ইতর বিশেষ কিছু হয়, তাহলে যে তিনি ছেড়ে কথা বলবেন না তা কিন্তু মাথায় গজাল মেরে বুঝিয়েছেন এই সভা থেকে। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ ভোটার তালিকা সংশোধনের নামে কার্যত নতুন করে ভোটার তালিকা তৈরি করার কাজ চলছে, আপনারা জানেন। তাই নিয়ে মামলা মোকদ্দমা সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে। যাই হোক, এবারে বিরোধীদের আশঙ্কা হলো এর ফলে বহু দরিদ্র এবং প্রান্তিক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। ইতিমধ্যে আপনারা জানেন 40 লক্ষর কাছাকাছি ভোটার তালিকা থেকে নাম গিয়েছে। তবে কমিশন বলেছে তারা অনেকে মারা গিয়েছে, নয়তো থাকেন না, পরিযায়ী শ্রমিক, সব ঠিক আছে। কিন্তু বিরোধীদের আশঙ্কা সেটা নয়, আশঙ্কাটা আরো বড়। দ্য হিন্দু পত্রিকায় একটা তথ্য সমৃদ্ধ লেখা লিখেছেন রাহুল শাস্ত্রী। সেখানে তিনি সমীক্ষা করে দেখিয়েছেন বিহারে যে 11টা ডকুমেন্ট বা নথি চাওয়া হচ্ছে একেবারে এই দরিদ্র প্রান্তিক মানুষদের কাছ থেকে, তা দিতেই পারবেন না প্রায় 5.5 কোটি মানুষ। তাদের কাছে ফর্ম ফিল আপ করা হচ্ছে, ফর্ম ফিল আপ করে দিচ্ছেন যেমন তেমন করে, সই করে দিচ্ছেন, যে কেউ হয়তো দিলেন, কিন্তু নথি কোথায়? শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত তারা ভোট দিতে পারবেন? তারা কি দেশের মানুষ থাকবেন, নাকি তারা বিদেশি হয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে থাকবেন? এ সাংঘাতিক একটা দুশ্চিন্তা। মানে প্রায় 60% ভোটারের মাথায় অনিশ্চয়তার খাঁড়া ঝুলছে। দেখুন হিসেবটা আরেকটু দেখুন, তাহলে দুশ্চিন্তার ছবিটা আরো পরিষ্কার হবে। ম্যাট্রিকুলেশন, বিহারে ম্যাট্রিকুলেশনের যে তথ্য দেখা যাচ্ছে, 2.5 কোটির বেশি ভোটারের কাছে এই তথ্য নেই। তার মধ্যে মহিলা 53%, 53% তাদের কাছে নেই। 2022-এ যে সমীক্ষা হয়েছিল তাতে দেখা গিয়েছে 14% জেনারেল ক্যাটেগরিতে, 14% হচ্ছে স্নাতক, আর যারা অতি পশ্চাৎপদ তাদের 8%, তপশিলি 6%, মুসলিম সংখ্যালঘু ওই 7.5%-এর কাছাকাছি। আরেকটা জিনিস শুনুন, যে জন্মের শংসাপত্র চাওয়া হচ্ছে, 75% শিশুর জন্মের রেজিস্ট্রি হয়নি। সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে, আপনারা জানেন। কমিশন বলেছে প্রায় 90% ভোটার নাকি কমিশনের দেওয়া ফর্ম ফিল আপ করেছে। ফর্ম তো ফিল আপ করেছে, কিন্তু নথি কোত্থেকে দেবে? আর যে পরিস্থিতির উদ্ভব হয়েছে বিহারে, তা কিন্তু অতীতে কোনোদিন হয়নি, এবং শুধু বিহারে নয়, সারা দেশে এটা চলবে বলা হয়েছে। নির্বাচন কমিশন বলেছেন পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষ দুশ্চিন্তা। এই রাজ্যটা চাই হাতে বিজেপি, স্বাভাবিক, প্রচুর রাজ্য পেয়েছে, কিন্তু বাংলায় যদি না হাতে পায়, শ্যামাপ্রসাদ মুখার্জির যে জায়গা এখান থেকে শুরু, সেটাই যদি না আসে, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হবে সবাই বুঝতে পারছেন। আর সেটা বিলক্ষণ বুঝেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলায় বহু মানুষ আছেন যাদের প্রামাণ্য তথ্য না থাকার প্রভূত সম্ভাবনা। উত্তরবঙ্গে দেখুন, মেদিনীপুরে দেখুন, নদীর বন্যায় বাড়ি ঘর ভেঙে কোথায় তলিয়ে গেছে, ভাঙনের কবলে পড়েছে বহু মানুষের নথিপত্র, সমস্ত কিছু পুড়ে গেছে কখনো আগুনে। এবার দেখুন মহিলাদের কাছে যদি নথি না থাকে, যেটা খুব সম্ভাবনা বেশি, তাহলে তো ওরা বিপাকে পড়বেন। আর এই মহিলারা হচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রীর
যাকে বলা হয় সবচেয়ে বিশ্বস্ত ভোটার, এটা কখনো হতে দেবেন মমতা? আর এই কারণে মুখ্যমন্ত্রী বাংলা জাতিসত্তাকে ঢাল করেছে। বাংলা শুধু ভাষা নয়, ওই চিৎকার করা হচ্ছে না ভাষা সন্ত্রাস, ওসব নয়। আরে ভাষা সন্ত্রাস হলে হিন্দি ভাষী তারা কি ভোট দেবে না? মমতা কি তারা নাকি ভোট দেন না? দেন। মমতা কি তাদের তাড়িয়ে দেবেন? না, মোটেই দেবেন না। গুজরাটি যে বলেন তাকে তাড়িয়ে দেবেন? না। পাঞ্জাবি? না, কাউকেই নয়। কিন্তু বাংলা মানে স্বাভিমান, সেই দুর্বল জায়গাটাতে ঘা দিয়েছেন মমতা। কারণ এই যে বাইরের রাজ্য থেকে বাংলা বললেই তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলা বললেই তাড়িয়ে দেওয়া হচ্ছে, জেলে ভরে দেওয়া হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এইটাকে ধরেছেন মমতা। এই শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন, বাংলায় কাজের অভাব নেই, বাংলায়। আর বাংলাভাষী দরিদ্র জনজাতি এবং বাঙালি মুসলিমদের কাছে তিনি ঠিক এই বার্তাটাই পৌঁছে দিতে চাইছেন যে আগামী নির্বাচনে বাংলাভাষী কোনো ভোট তিনি হাতছাড়া করবেন না, করতে দেবেন না। এর ফলে কি হলো? এর ফলে একদিকে যেমন বাঙালি অস্মিতাকে তিনি চাগিয়ে দিলেন, তেমনি অন্যদিকে সুকৌশলে আরেকটা রাজনীতির খেলা খেললেন। উত্তম প্রজবাসীকে মঞ্চে উপস্থিত করিয়ে উত্তরবঙ্গে রাজবংশী সহ অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের কাছে এই বার্তাটা পৌঁছে দিলেন যে বিজেপি তাদের দেশ ছাড়া করতে চাইছে, কিন্তু তিনি হচ্ছেন তাদের রক্ষাকর্তা বা রক্ষাকর্ত্রী, যাই বলেন। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পিছপা হননি। একজন রাজবংশীকে মঞ্চে তুলে মমতা কি জানালেন? জানালেন যে বিজেপির হাত থেকে হিন্দুদেরও রেহাই নেই। আবার এই সঙ্গে শহীদ সেনা জওয়ান ঝন্টু শেখের পরিবারকে সংবর্ধনা দিয়ে তিনি সূক্ষ্মভাবে একটা সংখ্যালঘু থাক খেললেন, এমন ভাবে খেললেন যে কট্টর বিজেপি নেতাকর্মীরাও তার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের রাজনীতির কথা মুখেই আনতে পারবেন না। কারণ ঝন্টু শেখ আর যাই হোক, মুসলমানের ওপরে হচ্ছেন তিনি ভারতীয়। শুধু তাই নয়, এই দেশটার জন্য প্রাণ দিয়েছেন। যে তার বিরুদ্ধে একটি কথা উচ্চারণ করতে যাবে তাহলে মনে রাখতে হবে তার সাড়ে সর্বনাশ, এটা মমতা জানে। কিন্তু এখানেও কিন্তু কাহিনী শেষ হয়নি। শেষ যে ট্রাম্প কার্ডটা তিনি খেলেছেন সেটা হলো ভোটার কার্ড। যেভাবে তিনি অসংখ্য কর্মী সমর্থকদের দিয়ে শপথ করিয়ে নিলেন যে লড়াইয়ের ময়দান ছাড়া চলবে না এবং সমস্ত হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে, এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের মানে বিরোধী রাজনৈতিক দলের কাছে শুধু নয়, নির্বাচন কমিশনের আধিকারিকদেরও রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। যদি পাড়ায় পাড়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়, আধিকারিকদের অফিস ঘেরাও হয়, তখন তখন আইন শৃঙ্খলা তো নির্বাচন কমিশনের হাতে, সামলাবে কে? আসলে তো পুলিশ তো রাজ্য সরকারের। মানে কি হবে? নির্বাচন কমিশন কি ছোট জগন্নাথ হয়ে বসে থাকবেন? কি করে সামলাবেন? আর দেখুন এই মঞ্চে কি হলো, মমতা বা অভিষেক দুজনের কেউই এই রাজ্যের এই যে এত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাকরি হারাদের এত সমস্যা, তাই নিয়ে একটি বাক্য খরচ করেন। বিরোধীদের তোলা বহু অভিযোগের কোনো জবাব দেওয়ার প্রয়োজনই মনে করেন। দুজনেই আজ ছিলেন প্রবলভাবে আক্রমণাত্মক। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। তবে এটা বুঝতে অসুবিধা হয়নি যে সমস্ত পরিকল্পনাই করেছেন মমতা। তিনি একদিনে মানে এক ঢিলে অনেকগুলো পাখি মেরেছেন। এই যে ফিরহাদ হাকিম মানে ববি, যিনি অভিষেক বিরোধী বলেই পরিচিত ছিলেন, তাকে দিয়ে অভিষেকের স্তুতি করিয়ে ভ্রাতুষ্পুত্রকে পুনর্বাসনের প্রক্রিয়াটা শুরু করে দিলেন। রাজনৈতিকভাবে সিপিএম এবং বিজেপিকে আক্রমণ করেছেন তীব্রভাবে, কিন্তু কংগ্রেসকে একইভাবে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেনি। কেন? কারণ আরেকটা পাখি ছিল মারা, সেটা হচ্ছে জাতীয় রাজনীতি। মমতার নজর শুধু এই রাজ্য নয়, তার নজর জাতীয় রাজনীতির দিকেও নিবদ্ধ। সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী পরিসরে তিনি কেন্দ্রস্থলে থাকতে চান। দেখুন কি হয়েছে, জাতীয় রাজনীতিতে আপের সঙ্গে কংগ্রেসের দূরত্ব ভীষণভাবে বেড়ে গিয়েছে, কিন্তু আপ এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মমতার সুসম্পর্কের কথা সুবিদিত।
সকলেই জানেন। ফলে বিরোধী পরিসরে তিনি আবার প্রাসঙ্গিক হয়ে উঠছেন। এই কারণে তিনি প্রথম থেকে পিচের বাইরে বেরিয়ে বল মেরেছেন, আর সরাসরি মাঠের বাইরে বল পাঠিয়ে ইঙ্গিত দিয়েছেন ভোটার তালিকা থেকে তার দলের অনুগতদের নাম যেন কিছুতেই বাদ না যায়। আগামী দিনে কিন্তু কি হবে বলা খুব মুশকিল। নির্বাচনে কি হবে, আমি তো অ্যাস্ট্রোলজি পড়িনি, জানিও না, বিশ্বাসও করি না, কিন্তু যারা অ্যাস্ট্রোলজার তারা কিছু বলতে পারে, আমি তাও বলতে পারবো না। কিন্তু খুব নির্বাচন নিয়ে উত্তেজনা যে সাংঘাতিক উপরে উঠবে, তুঙ্গে উঠবে, তা নিয়ে কোনো আর প্রশ্ন বা সংশয় নেই। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। নমস্কার, সকলে ভালো থাকবেন।